মানুষ বলে ইট কাঠ পাথরের কোনো প্রাণ নেই, কিন্তু যদি দেখেন আপনার পায়ের নিচে শক্ত মাটি হঠাৎ মাংসের মতো নরম হয়ে গেছে, যদি দেখেন কাঠ পচে গিয়ে মাটি খিদে মেটাচ্ছে। আপনারা শুনছেন অডিও থ্রিলার রাঙামাটির দীর্ঘশ্বাস। আগের পর্বে আমরা অনির্বাণকে দেখেছিলাম চৌধুরী বাড়ির দোতলার অন্ধকারে পা বাড়াতে। নিচ থেকে উঠে আসা ওই লাল শিকড়গুলোর হাত থেকে বাঁচতে সে উপরে উঠেছিল, কিন্তু সে জানতো না সে আসলে একটা বিশাল পাকস্থলীর ভেতরে প্রবেশ করছে। আজকের পর্ব সর্বগ্রাসী ক্ষুধা। কাহিনী বিন্যাস ও কণ্ঠে আমি রাজ, আর শব্দতত্ত্ব ও সম্পাদনা প্রচেষ্টায় যুবরাজ। আসুন অনির্বাণের সাথে আমরাও পা রাখি সেই দোতলার করিডোরে, যেখানে বাতাস এখন অ্যাসিডের মতো জ্বলছে। সিঁড়ির ধাপগুলো কাঠের, কিন্তু পা ফেলার পর অনির্বাণের মনে হলো সে যেন শক্ত কাঠের উপর নয়, বরং নরম মাংসের উপর হাঁটছে। কাঠগুলো কেমন যেন স্পঞ্জি, স্যাঁতস্যাঁতে। প্রতিটা পদক্ষেপে মেঝের তলা থেকে একটা অস্ফুট গোঙানির শব্দ উঠে আসছে। দোতলা ল্যান্ডিংয়ে পৌঁছতেই পচা গন্ধটা আরো তীব্র হয়ে গেল, তবে এর সঙ্গে মিশেছে এক অদ্ভুত টক টক গন্ধ, অনেকটা জারণ বা অ্যাসিডের মতো। অনির্বাণ রুমাল দিয়ে নাকটা চেপে নিল। টর্চের আলোটা এদিক ওদিক ঘোরাতেই দেখলো একটা লম্বা করিডোর চলে গেছে, দুপাশে সারি সারি বদ্ধ দরজা। শব্দটা এসেছিল করিডোরের শেষ প্রান্ত থেকে। অনির্বাণ ধীর পায়ে এগিয়ে গেল। করিডোরের শেষ মাথায় একটা বড় ঘর, দরজাটা অল্প ফাঁক করা। দরজার উপর কাঠের ফলকে অস্পষ্ট অক্ষরে লেখা গ্রন্থাগার। মিস্টার সোম বলেছিলেন দলিলগুলো লাইব্রেরিতেই রাখা আছে। অনির্বাণ বুক ভরে সাহস সঞ্চয় করে দরজাটা ধাক্কা দিল। ভেতরের দৃশ্য দেখে অনির্বাণ থমকে গেল। ঘরটা বিশাল, দেওয়াল জুড়ে মেহগনি কাঠের আলমারি, মাঝখানে একটা বড় টেবিল, কিন্তু ঘরের ঠিক মাঝখানে একটা ভারী বুক সেলফ মুখ থুবড়ে পড়ে আছে। ওটাই বোধহয় একটু আগে পড়ার শব্দ হয়েছিল। হাজার হাজার বই মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। অনির্বাণ পা টিপে টিপে কাছে গেল। বুক সেলফটা হঠাৎ পড়ে গেল কেন? ভূমিকম্প তো হয়নি, কেউ ধাক্কাও দেয়নি। সে নিচু হয়ে সেলফটার পায়াগুলোর দেখার চেষ্টা করল। যা দেখল তাতে তার মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বয়ে গেল। বুক সেলফের পায়াগুলো ভাঙেনি, ওগুলো গলে গেছে। মেঝের যে অংশটায় পায়াগুলো ছিল সেখানকার কাঠ পচে গর্ত হয়ে গেছে, আর সেই গর্ত দিয়ে উঠে এসেছে সেই কদাকার লাল আঠালো মাটি। মাটিটা যেন পায়াগুলোকে গ্রাস করেছে, অনেকটা অজগর যেমন শিকারকে গিলে খায়। অনির্বাণ আরো কাছে গিয়ে দেখল মেঝের ওপর ছড়িয়ে থাকা বইগুলোর অবস্থাও স্বাভাবিক নয়। একটা পুরনো মোটা বাঁধানো বইয়ের অর্ধেকটা লাল মাটির ভেতরে ঢুকে আছে। মাটিটা বইটার মলাটার পাতাগুলো ধীরে ধীরে শুষে নিচ্ছে। সাদা কাগজগুলো লালচে হয়ে গলে যাচ্ছে মাটির সঙ্গে। এই যে পচন নয়, এ যে খাওয়া। মাটি এখানে ক্ষুধার্ত। সে কাঠ খাচ্ছে, কাগজ খাচ্ছে, এই বাড়ির ইতিহাসও খাচ্ছে। অনির্বাণ পকেট থেকে মিস্টার সোমের দেওয়া লিস্টটা বের করলো। তাকে খুঁজে বের করতে হবে উইল আর কিছু জমির জমার কাগজ। সে টেবিলের ওপর টর্চ মারল। টেবিলটা এখনো অক্ষত, তবে তার পায়া বেয়ে ওই লালচে শিরার মতো শিকড় উঠতে শুরু করেছে। টেবিলের ড্রয়ারটা টানতেই সেটা খুলে এলো।
ভেতরে একটা ফাইল। অনির্বাণ ফাইলটা হাতে নিতেই চমকে উঠল। ফাইলটা অস্বাভাবিক গরম, যেন ওভেনে রাখা ছিল। সে দ্রুত পাতা উল্টে দেখল, হ্যাঁ, এগুলোই তো সেই কাগজ, কিন্তু দলিলের কোণগুলো ইতিমধ্যে লাল হতে শুরু করেছে। কাগজের গায়ে লালচে ছোপ, যেন কোনো অদৃশ্য রোগ ছড়িয়ে পড়ছে অক্ষরের শরীরে। হঠাৎ মেঝের দিক থেকে একটা চপ 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 শব্দ হলো। অনির্বাণ নিচে তাকালো। যে বইটা মাটির অর্ধেক গভীরে ঢুকেছিল সেটা এখন পুরোপুরি অদৃশ্য। মাটি সেখানে বুদবুদ কাটছে, যেন তৃপ্তির ঢেকুর তুলছে। আর সেই লাল কাদা এবার গড়িয়ে গড়িয়ে অনির্বাণের জুতোর দিকে এগোচ্ছে। মাটিটা স্থির নয়, ওটা শিকার খুঁজছে। আর এই মুহূর্তে এই ঘরে অনির্বাণই একমাত্র জীবন্ত খাবার। আতঙ্কে অনির্বাণ পিছিয়ে গেল, কিন্তু তার পায়ের গোড়ালি কিছু একটাতে আটকালো। সে টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়তে যাচ্ছিল, কিন্তু টেবিলটা ধরে কোনো মতে সামলে নিল। টর্চটা ঘুরিয়ে নিচে দেখল, মেঝের কাঠ ফুঁড়ে দুটো লাল শিকড় বেরিয়ে এসে তার জুতোটা পেঁচিয়ে ধরেছে। খুব শক্ত বাঁধন। অনির্বাণ হ্যাচকা টান দিল। শিকড়গুলো রাবারের মতো স্থিতিস্থাপক, কিন্তু ছাড়ল না। উল্টে আরো জোরে চেপে বসল। সে অনুভব করলো জুতোর চামড়া ভেদ করে একটা চাপ তার পায়ে লাগছে। শিকড়গুলো কি তার শরীর থেকেও রস শুষে নিতে চাইছে? ছাড়, ছাড়, ছাড় বলছি শয়তান। সে তার অন্য পা দিয়ে শিকড়গুলোকে মারাতে লাগলো। জঘন্য একটা ভজভজ শব্দ হলো, যেন পচা ফল চটকানো হচ্ছে। শিকড়গুলো থেকে গাঢ় লাল রঙের তরল ছিটকে বেরোলো। রক্তের মতো দেখতে, কিন্তু আগুনের মতো গরম। বাঁধনটা একটু আলগা হতেই অনির্বাণ এক ঝটকায় পা ছাড়িয়ে নিল। ফাইলটা বুকে চেপে সে দরজার দিকে দৌড় দিল। কিন্তু দরজার কাছে পৌঁছতেই সে দেখল করিডোরের মেঝেতেও ফাটল ধরেছে। ফাটল দিয়ে গল গল করে বেরিয়ে আসছে সেই লাল কাদা, যেন মাটির নিচ থেকে লাভা উঠে আসছে। পুরো বাড়িটা জেগে উঠেছে। এতক্ষণ সে ঘুমিয়েছিল, কিন্তু এখন সে তার পেটের ভেতর খাবার টের পেয়েছে। অনির্বাণ বুঝতে পারল এই লড়াইটা কোনো মানুষের সঙ্গে নয়, বা কোনো সাধারণ প্রেতাত্মার সঙ্গেও নয়। তার লড়াই এক আদিম ক্ষুধার সঙ্গে, যে ক্ষুধা মাটির, যে ক্ষুধা সর্বগ্রাসী। সিঁড়ি দিয়ে নামার সময় মনে হলো বাড়ির দেওয়ালগুলো যেন সংকুচিত হচ্ছে, যেন বিশাল কোনো পাকস্থলী তাকে হজম করার জন্য প্রস্তুত হচ্ছে। অনির্বাণ কি পারবে এই জ্যান্ত নরক থেকে বের হতে, নাকি চৌধুরী বাড়ির দলিলের সাথে তার নামটাও মাটির নিচে হারিয়ে যাবে? অনির্বাণ দৌড়াচ্ছে, আর তার সাথে সাথে চৌধুরী বাড়ির দেওয়ালগুলোও যেন ক্রমশ এগিয়ে আসছে তাকে পিষে ফেলার জন্য। আজকের মতো অনির্বাণকে সেই দৌড়ের মাঝেই থামতে হচ্ছে। কেমন লাগলো আজকের পর্ব সর্বগ্রাসী ক্ষুধা? সত্যি বলতে এই এপিসোডটা রেকর্ড করার সময় ওই লাইব্রেরির দৃশ্যটা যেখানে মাটি বইগুলোকে খাচ্ছে, সেটা কল্পনা করে আমার নিজেরই গায়ে কাটা দিচ্ছিল। আপনাদের কেমন অনুভূতি হলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যুবরাজ কিন্তু এই এপিসোডের সাউন্ড ডিজাইন আর এডিটিং নিয়ে প্রচুর খেটেছে। ওই যে শিকড় নড়ার ভেজা আওয়াজ বা দেওয়াল সরে আসার শব্দ, এগুলো তৈরি করতে ওকে অনেক রাত জাগতে হয়েছে। ওর এই খাটুনিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন।
আপনাদের এক একটা লাইক আমাদের টিমের কাছে অক্সিজেনের মতো। গল্পটা যদি হারহিম করে থাকে তবে একা ভয় পাবেন না, বন্ধুদের সাথে শেয়ার করে ওনাদেরও একটু ভয় পাওয়ার সুযোগ করে দিন। আর পরের পর্বে কি হতে চলেছে, অনির্বাণ কি ওই জ্যান্ত পাকস্থলী থেকে বের হতে পারবে নাকি, সেটা জানতে হলে অহমবর্ষ অরিজিনালস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দেবেন, যাতে পরের পর্ব আপলোড হওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন। আর হ্যাঁ, রাতে শোবার আগে খাটের নিচে বা মেঝের দিকে একবার দেখে নেবেন, কে জানে মাটির নিচে হয়তো অন্য কেউ জেগে আছে। শুভরাত্রি। হয়তো অন্য কেউ জেগে আছে। শুভরাত্রি। মাটির নিচে হয়তো অন্য কেউ জেগে আছে। শুভরাত্রি। কে জানে মাটির নিচে হয়তো অন্য কেউ জেগে আছে। শুভরাত্রি।